কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি ডিএসই বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে তিনটি কোশ্চেন তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন তিনটির অ্যান্সার। তোমরা দেখে নাও। দেখো, প্রথম তোমাদের আমি যে 10 নম্বরের সাজেশান দিয়েছিলাম তার প্রথম তিনটি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো অ্যান্সারটি, দেখো অ্যান্সারে লিখবে ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার ইউরোপীয় রেনেসাঁসের উপরে এক গভীর ও সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। এই প্রভাব কেবল সাহিত্য বা শিল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি তৎকালীন সমাজের চিন্তাভাবনা, শিক্ষা এবং সংস্কৃতির প্রতিটি স্তরে অনুভূত হয়েছিল। প্রায় 1000 বছর ধরে বিস্তৃত থাকা গ্রিক ও রোমান সাহিত্য, দর্শন এবং বিজ্ঞান নতুন করে আবিষ্কৃত হওয়ার ফলে ইউরোপে এক নবজাগরণের সূচনা হয়। প্রথমত, ধ্রুপদী সাহিত্য মানবতাবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্লেটো, অ্যারিস্টটল, সিসেরো এবং অন্যান্য ধ্রুপদী লেখকদের রচনায় মানুষের মর্যাদা, বুদ্ধি এবং সম্ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই ধারণাগুলি মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক চিন্তাভাবনার বিপরীতে মানুষকে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে স্থাপন করে। পেত্রাক, বোকাচ্চিও এবং এরোসমাসের মতো মানবতাবাদী পণ্ডিতগণ ধ্রুপদী গ্রন্থগুলির অধ্যয়নকে উৎসাহিত করেছিলেন এবং তাদের অনুবাদ ও প্রচারের মাধ্যমে এই নতুন চিন্তাভাবনাকে ইউরোপের বিদ্বৎ সমাজে ছড়িয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ত বলা হয়েছে ধ্রুপদী সাহিত্য রেনেসাঁসের শিল্পকলাকে নতুন দিশা দেখিয়েছিল। গ্রিক ও রোমান ভাস্কর্য, স্থাপত্য এবং চিত্রকর্মে মানবদেহের সৌন্দর্য, ভারসাম্য এবং প্রকৃতির নিখুঁত উপস্থাপনার আদর্শ বিদ্যমান ছিল। রেনেসাঁসের শিল্পীরা এই ধ্রুপদী আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাদের কাজে মানব অ্যানাটমি, সঠিক চিত্রায়ন, পেরস্পেকটিভ এর ব্যবহার এবং ক্লাসিক মোটিভের প্রয়োগ ঘটিয়েছিলেন। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলঅ্যাঞ্জেলো এবং রাফায়েলের মতো শিল্পীদের কাজে ধ্রুপদী প্রভাব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তৃতীয়ত বলা হয়েছে ধ্রুপদী দর্শন রেনেসাঁসের জ্ঞানতাত্ত্বিক ভিত্তি স্থাপন করেছিল। প্লেটোর আদর্শবাদ এবং অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সমসাময়িক চিন্তাবিদদের নতুন করে জ্ঞান অর্জন এবং অনুসন্ধানের পথে চালিত করেছিল। এর ফলে বিজ্ঞান, দর্শন এবং যুক্তিবাদী চিন্তা ভাবনার বিকাশ দ্রুততর হয়েছিল। কোপার্নিকাস, গ্যালিলিও এবং অন্যান্য বিজ্ঞানীরা ধ্রুপদী জ্ঞান এবং নিজেদের পর্যবেক্ষণকে একত্রিত করে নতুন বৈজ্ঞানিক তত্ত্বের জন্ম দিয়েছিলেন। নেক্সট দেখো, চতুর্থত বলা হয়েছে ধ্রুপদী সাহিত্য রেনেসাঁসের সাহিত্যকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। প্রাচীন গ্রিক ট্র্যাজেডি, কমেডি এবং মহাকাব্যগুলি রেনেসাঁসের নাট্যকার এবং কবিদের জন্য আদর্শ স্বরূপ ছিল। শেক্সপিয়ারের ম্যাকিয়াভেল্লি এবং অন্যান্য সাহিত্যিকগণ ধ্রুপদী সাহিত্য থেকে কাহিনী, চরিত্র এবং সাহিত্যিক শৈল গ্রহণ করেছিলেন। ইতালীয় সাহিত্যিক দান্তে তার ডিভাইন কমেডিতে ধ্রুপদী সাহিত্যের বহু উপাদান ব্যবহার করেছিলেন। দেখো নেক্সট প্যারা করে লিখবে, পরিশেষে বলা যায় ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার ইউরোপীয় রেনেসাঁসের মূল চালিকা শক্তি ছিল। এটি কেবল জ্ঞান, শিল্পকলা এবং সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, বরং মানুষের চিন্তাভাবনা এবং বিশ্ব দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল। ধ্রুপদী আদর্শের পুনরুজ্জীবন ইউরোপকে মধ্যযুগের অন্ধকার থেকে আধুনিক যুগের আলোয় নিয়ে আসতে সহায়ক হয়েছিল। এরপর দেখো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সারে লিখবে ধর্ম সংস্কার আন্দোলনের বিকাশে জন ক্যালভিনের ভূমিকা। প্রথম পয়েন্ট লিখবে প্রথম জীবন।
আধ্যাত্ম ও আইনবিদ্যায় গভীর ব্যুৎপত্তির অধিকারী জন ক্যালভিন এর জন্ম হয় প্যারিসের নিকটবর্তী নয়ন শহরে। ধ্রুপদী সাহিত্য, বিভিন্ন ধর্মগ্রন্থ এবং সন্তদের জীবনী পড়ে তিনি চার্চের সংস্কার করার কথা চিন্তা করেন। অবশ্য ক্যাথলিকদের ধর্মীয় উৎপীড়নের কারণে তিনি ফ্রান্সে তার মতবাদ প্রচার করতে পারেননি। দেশ ত্যাগ করে ক্যালভিন সুইজারল্যান্ডে চলে যান এবং জেনেভা শহরকে কেন্দ্র করে ধর্ম প্রচারের কাজ চালিয়ে যেতে থাকেন। নেক্সট দেখো, দ্বিতীয় পয়েন্ট লিখবে মতাদর্শ। জন ক্যালভিন ছিলেন সহজ সরল জীবনাদর্শে বিশ্বাসী। তিনি তৎকালীন চার্চ ও যাজকতন্ত্রের দুর্নীতির বিরোধিতা করে খ্রিস্টান ধর্মকে পূর্বের পবিত্রতার সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছিলেন। তিনি পূর্ব নির্ধারণবাদে বিশ্বাসী ছিলেন। তিনি প্রাথমিক পর্বে ঈশ্বরের আশীর্বাদে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতার পক্ষপাতী না হলেও পরবর্তীতে এই মতের কিছু সংশোধন করেন। নেক্সট 3 নম্বর পয়েন্ট লিখবে পুস্তিকা প্রকাশ। 1536 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ক্যালভিনের সারা জাগানো গ্রন্থ ইনস্টিটিউটস অব দ্য খ্রিস্টান রিলিজিয়ান। এই গ্রন্থে তার রোমান চার্চ ব্যবস্থার সংস্রব বর্জিত একটি বিকল্প ধর্ম সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রকৃতি ও কর্মধারার বর্ণনা করা হয়েছে। ক্যালভিন রচিত এই গ্রন্থটি ছিল প্রোটেস্ট্যান্ট ধর্মমতের পক্ষে এক জোরালো সওয়াল। ক্যালভিনের ইনস্টিটিউটস গ্রন্থে প্রকাশিত তার বক্তব্যসমূহ ছিল এ ট্রু থিওরি অফ স্টেট। এই গ্রন্থটি তিনি ফরাসিরাজ ফ্রান্সিসকে উৎসর্গ করেন। পুস্তকটি একদিকে ছিল ক্যাথলিক পোপতন্ত্রের বিরুদ্ধে সরব প্রতিবাদ এবং অন্যদিকে রাজা ফ্রান্সিসের প্রতি কিছু উপদেশ। যাজক শ্রেণীর মধ্যস্থকারী ভূমিকা ছাড়া যে ধর্মচর্চা করা সম্ভব নয়, ক্যাথলিকদের এই প্রচার যে ভ্রান্ত সে কথা ক্যালভিন প্রমাণ করেছিলেন। নেক্সট 4 নম্বর পয়েন্ট, চার্চ ব্যবস্থার পুনর্গঠন। চার্চ ব্যবস্থার পুনর্গঠন প্রসঙ্গে ক্যালভিন বলেন যে চার্চ পরিচালনার দায়িত্ব ও অধিকার কেবলমাত্র যাজকদের থাকবে না। এ দায়িত্ব 5 জন যাজক এবং 12 জন অযাজক খ্রিস্টানদের নির্বাচিত সবার হাতে দেওয়ার কথা বলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাজকরা অভিযুক্ত হলে ক্যালভিন তাদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থাও করতেন। 5 নম্বর পয়েন্ট, বাইবেলের গুরুত্ব প্রচার। বাইবেলের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করে ক্যালভিন বাইবেলের আইনকে রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ আইন বলে মনে করতেন। আলোচ্য কালপর্বে ক্যালভিন ও তার সহযোগীরা এক্লেজিয়াস্টিক্যাল অর্ডিন্যান্স 1541 খ্রিস্টাব্দ বা ধর্মীয় অধ্যাদেশ দ্বারা চার্চ ও রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করেন। এদিক থেকে বিচার করলে জন ক্যালভিনকে চার্চ ব্যবস্থার সংগঠনের গণতন্ত্রের প্রবর্তক বলে অভিহিত করা যায়। এরপর দেখো নেক্সট 6 নম্বর পয়েন্ট, আদর্শ চার্চ রাষ্ট্র ব্যবস্থার গঠন। জন ক্যালভিন জেনেভাতে আদর্শ চার্চ রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছিলেন, যার ছিল 2টি শাখা, কাউন্সিল অফ মিনিস্টার্স এবং কনসিস্টরি। ক্যালভিনের আদর্শ চার্চ রাষ্ট্র ব্যবস্থা 2টি শাখা নিয়ে তিনি যে সুপ্রিম কাউন্সিল গঠন করেছিলেন, সেই কাউন্সিলই চার্চ ও রাষ্ট্র পরিচালনার অধিকার লাভ করেছিল। এই ধরনের চার্চ রাষ্ট্র জুরিক ও বার্নে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর 7 নম্বর পয়েন্ট, ক্যালভিনের মতাদর্শের প্রসার। জন ক্যালভিনের ব্যক্তিগত আচার আচরণ ও বক্তব্য খ্রিস্ট ধর্মাবলম্বীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। ফলে প্রোটেস্ট্যান্টবাদ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তার অনুগামীরা ফ্রান্সে হিউগেন্ট, ইংল্যান্ডে পিউরিটান এবং স্কটল্যান্ডে প্রেসবিটারিয়ান নামে পরিচিত হয়। এরপর সর্বশেষ পয়েন্ট, মূল্যায়ন। সবশেষে বলা যায় যে ক্যালভিনের মতবাদ নিছকই বুদ্ধিজীবীদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রাজনৈতিক মহল এবং অর্থনীতির উপরে এর প্রভাব অনুভূত হয়েছিল। যদিও সামাজিক বিষয়ে ক্যালভিন পন্থীরা বেশ খানিকটা রক্ষণশীল ছিলেন অথবা অন্যান্য সংস্কারদের মতো ক্যালভিনকেও খানিকটা স্ববিরোধিতা স্পর্শ করেছিল, তবুও ইউরোপীয় ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমিকায় এই মতাদর্শের গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই যে 2টি কোশ্চেন আমি আলোচনা করলাম, এই 2টি কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করে যাও তবে তোমরা একটি কোশ্চেন অবশ্যই 100% তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। তোমাদের 10 নম্বরের প্রথম 2টি কোশ্চেন আসে, সেখান থেকে একটি কোশ্চেনের অ্যান্সার করতে হয়, তারপরে তোমাদের 20 নম্বরের কোশ্চেন হয়। তোমাদের এইভাবে কোশ্চেনের প্যাটার্নটি থাকে। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা যারা অতিরিক্ত আরও একটি কোশ্চেন পড়তে চাইছো, তোমরা এই কোশ্চেনটি অবশ্যই দেখবে। নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? দেখো অ্যান্সারটি দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে পড়ে বলতে গেলে, তাই তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। দেখো প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে উদ্দেশ্য।
আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। নেক্সট পয়েন্ট লিখবে কৃতদাস আমদানি। তারপরে নেক্সট পয়েন্ট লিখবে স্পেনীয় বসতি, স্পেনীয়দের বসতি। নেক্সট পয়েন্ট স্পেনীয় উপনিবেশিক অর্থনীতি। নেক্সট পয়েন্ট নতুন স্পেন, নতুন স্পেন। নেক্সট পয়েন্ট নতুন বিশ্বে স্পেনীয় উপনিবেশের অবসান। এই ছিল তোমাদের সম্পূর্ণ আজকের এই ভিডিওটি। তোমাদের সম্পূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 3টি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।